ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনের প্রকাশিত এক গবেষণাপত্র থেকে জানা যায় যে নিউরোলজিক্যাল ডিসঅর্ডারে আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। এর পেছনে বেশ কিছু কারণ রয়েছে, তবে সবথেকে বড় যে কারণটা কাজ করছে তা হলো রোগের লক্ষণ দেখার পরেও এড়িয়ে যাবার প্রবণতা। কি কি ধরনের লক্ষণ দেখলে আপনি সতর্ক হবেন, সতর্ক হবার গুরুত্বই বা কেন রয়েছে, সেই বিষয়গুলো সম্পর্কে জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন সিনিয়র কনসালটেন্ট নিউরোলজিস্ট ডক্টর অংশু সেন। এস নিউজের পর্দায় স্বাগত স্যার আপনাকে। প্রথমে যে বিষয়টা জানতে চাইবো যে ইয়াং এজের মধ্যে কি ধরনের নিউরোলজিক্যাল ডিসঅর্ডার বর্তমানে বাড়ছে? মাইগ্রেন, এপিলেপটিক অ্যাটাক, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার, স্ট্রোক, বিভিন্ন ধরনের অসুখের আমরা সম্মুখীন হচ্ছি। সুতরাং এই বিষয় সম্বন্ধে আমাদের সতর্ক হতে হবে এবং রোগের উপসর্গগুলো কিন্তু জানতে হবে। রোগের উপসর্গ জানতে পারলে কিন্তু আমরা সতর্ক হয়ে যাব এবং ডাক্তারবাবুর শরণাপন্ন হব। একদমই তাই। কি ধরনের সিমটমস দেখলে সতর্ক হওয়ার দরকার রয়েছে? বিভিন্ন রোগের বিভিন্ন রকম উপসর্গ দেখা যেতে পারে। যেমন মাইগ্রেনের ক্ষেত্রে মাথা ব্যথা মানেই আমরা অনেক সময় এড়িয়ে যাই যে মাথা ব্যথা কয়েকদিন বাদেই সেরে যাবে। সেই মাথা ব্যথা যদি এমন হয় যে প্রত্যেক প্রাত্যহিক দৈনন্দিন কাজকর্মে আমাদের কাজের যে আমাদের ছন্দ তাদের ব্যাহত হচ্ছে, তাহলে কিন্তু আমাদের নিশ্চয়ই সতর্ক হতে হবে। তার সাথে যদি বমি বমি ভাব, চোখে দেখতে অসুবিধা, এবং তার সাথে যদি আলোর বা শব্দের প্রতিক্রিয়ায় আমাদের মাথা ব্যথা বেড়ে যায়, তাহলে কিন্তু আমাদের দেখতে হবে যেটা মাইগ্রেন, এক ধরনের ভাস্কুলার হেডেক। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সতর্ক হতে হবে। মাইগ্রেন উপসর্গগুলো সম্বন্ধে আমাদের জানতে হবে। সেরকমভাবে যদি কারো হাত কাঁপা মানে আমরা ভাবি যে হ্যাঁ অনেক সময় ভয়, হাত কাঁপছে, হাত পা ঠান্ডা হয়ে এলো। কোনো অসুখ বিসুখের ক্ষেত্রে হতে পারে, যদি থাইরয়েডের অসুখ যদি থাকে, হাইপার থাইরয়েডিজম, তাহলে হতে পারে। কারো বাড়িতে যদি আবার কোনো ফ্যামিলি হিস্ট্রি থাকে, তাকে এসেনশিয়াল ট্রেমার বলে, তাদের হতে পারে। আবার পার্কিনসন ডিজিজের ক্ষেত্রেও কিন্তু আবার হাত কাঁপতে পারে। সুতরাং পার্কিনসন ডিজিজ হাত কাঁপতে পারে এবং ভয়েতেও হাত কাঁপতে পারে, দুটো কিন্তু এক হলো না। সুতরাং সব হাত কাঁপা মানে যে পার্কিনসন ডিজিজ আছে তা না, বিভিন্ন কারণে হাত কাঁপতে পারে। সুতরাং হাত কাঁপতে গেলে দেখতে হবে যে হাত কাঁপার সাথে সাথে চলার গতি কমে এলো কি না, হাতে পায়ে কাঠিন্য বা রিজিডিটি ডেভেলপ করলো কি না, চলার ছন্দ বা কোনো রকম রিদম ব্যাহত হলো কি না, পড়ে যাওয়ার প্রবণতা, যাকে পশ্চার ইনস্টেবিলিটি সেরকম আসছে কি না, এসব ক্ষেত্রে কিন্তু আমাদের সতর্ক হয়ে এবং নিকটবর্তী হাসপাতালে বা ডাক্তারবাবুর কাছে যেতে হবে। কেননা অসুখটা পুষে রেখে লাভ নেই। যত তাড়াতাড়ি আমরা রোগটাকে আমরা আয়ত্তে আনতে পারবো, তত কিন্তু তাড়াতাড়ি রোগটা সারার আমাদের সম্ভাবনা বেশি থাকবে। আমরা জানি স্টিচ ইন টাইম সেভস নাই। যত তাড়াতাড়ি আমরা এগিয়ে যাব অসুখটাকে মোকাবিলা করতে, তত তাড়াতাড়ি আমরা জয়ী হব। একদমই তাই। এবং বর্তমানে আমরা একটা সময় জানতাম যে একটু বয়স বাড়লে ভুলে যাওয়ার একটা প্রবণতা বাড়ে, কিন্তু এখন ইয়াং এজের মধ্যেও কিন্তু দেখা যাচ্ছে খুব কনফিউজড হয়ে যাওয়া বা খুব অল্প সময় শর্ট টার্ম মেমোরি লস, ভুলে যাওয়া কিছুক্ষণ আগে কি বললাম বা কিছুদিন আগে কি করলাম। এটা কি কোনো রকম নিউরোলজিক্যাল ডিসঅর্ডারের লক্ষণ হতে পারে? হ্যাঁ, ভুলে যাওয়া মানে যে আমাদের সবসময় একটা ধারণা যে আমাদের অ্যালজাইমার্স ডিজিজ হয়েছে বা ডিমেনশিয়া, তা কিন্তু না। অনেক সময় আমাদের দেখা যেতে পারে যে অন্যান্য বিভিন্ন কারণের জন্য আমরা ভুলে যাই। যেমন আমাদের দেখতে হবে যে কতগুলো রিভার্সেবল কজ আছে নাকি, কারো হাইপোথাইরয়েড আছে নাকি, ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি আছে নাকি, থায়ামিন ডেফিসিয়েন্সি আছে নাকি, এসব ক্ষেত্রে ভুলে যাওয়ার প্রবণতা থাকতে পারে। কিন্তু আবার যদি দেখা যায় যে হ্যাঁ ক্রমশ সেই ভুলে যাওয়া ব্যাপারটা রীতিমতো আমাদের দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘটাচ্ছে, তখন কিন্তু সতর্ক হতে হবে। তার সাথে ল্যাঙ্গুয়েজ প্রবলেম থাকে, রোজকার কাজে সাহায্যের প্রয়োজনীয়তা থাকে, চেনা জায়গায় হারিয়ে যাওয়া, নাম মনে করতে না পারা, নিজেকে শনাক্তকরণ করতে না পারা, পরিচিত লোকে চিনতে না পারা, এই সমস্ত কিন্তু ডিমেনশিয়ার লক্ষণ। তবে সব ভুলে যাওয়াই কিন্তু ডিমেনশিয়া না। একটা এন্টিটি আছে মাইল্ড কগনিটিভ ইম্পেয়ারমেন্ট, সেই ক্ষেত্রে কিন্তু শুধু রকমভাবে ভুলে যাওয়াটার একটা ডিমেনশিয়াটা প্রাথমিক পর্যায়ে বলা যেতে পারে। তবে আমাদের দেখতে হবে যে ডিমেনশিয়া আমরা জানি একটা অ্যালজাইমার্স ডিজিজ, বিশেষ করে একটা রিলেন্টলেস ডিজিজ, সুতরাং সেটা মহামারীর আকার ধারণ করেছে। তো ডিমেনশিয়ার ইরিভার্সেবল ডিমেনশিয়া যেমন আছে, কিছু কিছু রিভার্সেবল কজেস অফ ডিমেনশিয়া সেরকম রয়েছে। সেই রিভার্সেবল কজেসগুলো কিন্তু আমাদের শনাক্তকরণ করতে হবে, তাহলে সেক্ষেত্রে আমরা ভুলে যাওয়াটাকে আটকাতে পারি। যেমন নর্মাল প্রেশার হাইড্রোসেফালাস, কোনো ব্রেন টিউমার, হাইপোথাইরয়েডিজমের কথা বললাম, সেরকম আমাদের ভিটামিন ডেফিসিয়েন্সি, এগুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। আবার সিডো ডিমেনশিয়া বলে একটা এন্টিটি আছে, তাকে যেমন ডিপ্রেশনের ক্ষেত্রে সিডো ডিমেনশিয়া দেখা যাচ্ছে, ডিপ্রেশন কারেক্ট করার পর কিন্তু অনেক ক্ষেত্রে এই ভুলে যাওয়ার প্রবণতাটা অনেক মাত্রায় আমরা আয়ত্তে আনতে পারি। এই ধরনের সমস্যাগুলো বর্তমানে কেন বাড়ছে বলে মনে হয়? কি কি কারণ কাজ করছে যেখানে আমাদের সতর্ক হওয়ার দরকার রয়েছে? বিশেষ করে আমাদের বলবো জীবনশৈলীর পরিবর্তন খুবই দরকার, লাইফস্টাইল মডিফিকেশন যাকে বলা হয়। মনে রাখতে পর্যাপ্ত পরিমাণে ঘুম,
ঠিক মতো এক্সারসাইজ করা, প্রতিদিন 30 মিনিট ঘাম ঝরিয়ে সপ্তাহে 5 দিন এক্সারসাইজ করা, সুষম খাদ্য গ্রহণ করা, ধূমপান বর্জন করা, অ্যালকোহল থেকে দূরে থাকা এবং স্ট্রেস ফ্রি লাইফ যাপন করা এবং মোবাইলের ব্যবহারের আমাদের একটা সীমারেখা টেনে দিতে হবে। এই মোবাইলে কনস্ট্যান্টলি এনগেজ থাকার ফলে কি একটা হচ্ছে ল্যাক অফ এক্সারসাইজের কমানোর ফলে স্থূলত্ব, বিভিন্ন ক্ষেত্রে মেটাবলিক সিনড্রোম দেখা দিচ্ছে। মেটাবলিক সিনড্রোম থেকে ডায়াবেটিস থেকে হার্ট অ্যাটাক এবং ব্রেন অ্যাটাক, বিভিন্ন ধরনের হাইপার টেনশন, বিভিন্ন ধরনের অসুখের উৎপত্তি হচ্ছে। সুতরাং সেই অসুখগুলোকে ঠেকানোর জন্যই কিন্তু আমাদের মনে রাখতে হবে সোশ্যালাইজেশন খুব ইম্পর্টেন্ট, রেগুলার এক্সারসাইজ, সাঁতার কাটা, ঘাম ঝরিয়ে হাঁটা। এর ফলে কিন্তু আমাদের শুধুমাত্র শরীর না, মনের ওপরও আমরা একটা কর্তৃত্ব আনতে পারি। মনের ওপর কর্তৃত্ব আনলে কিন্তু শরীরের ওপর অনেকখানি কর্তৃত্ব ফলানো যেতে পারে। একদম শেষ করবো, তবে যেটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হচ্ছে যে স্ট্রোকের ক্ষেত্রেও কি আর্লি কোনো রকম সিমটমস দেখা যেতে পারে? কারণ স্ট্রোক এখন আমরা দেখছি কোনো বয়স মানছে না, তো কোন ধরনের মানে সিমটমসগুলো আমাদের একটু নজরে রাখার দরকার? গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের নেমোনিক্সটা মনে রাখতে হবে, বি ফাস্ট। এফ মানে হচ্ছে ফেস, মুখ যদি কারো বেঁকে যায়। এ মানে হচ্ছে আর্ম, কারো যদি হাত উইক হয়ে যায় বা হাত ঝিনঝিন করে। এস মানে হচ্ছে স্পিচ বা আমাদের হচ্ছে যে কথার জড়তা যদি দেখা যায়। এবং টি হচ্ছে টাইম, সময়টা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। মনে রাখতে হবে দু ধরনের স্ট্রোক থাকে, একটা হচ্ছে ইস্কেমিক স্ট্রোক, একটা হচ্ছে হেমারেজিক স্ট্রোক। ইস্কেমিক স্ট্রোকের ক্ষেত্রে থ্রোম্বোলাইসিসের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই ক্ষেত্রে মনে রাখতে হবে যে গোল্ডেন আওয়ারের মধ্যে হাসপাতালে চলে আসতে হবে। গোল্ডেন আওয়ার বলতে কী বোঝায়? 3 থেকে 4.5 ঘন্টার মধ্যে আমাদের হাসপাতালে পৌঁছাতে হবে। সুতরাং এই গোল্ডেন আওয়ারটা কোনো মতেই মিস করলে চলবে না। এরপরে থ্রোম্বেক্টমির রোল একটা রয়েছে। সুতরাং আমাদের যদি উপসর্গগুলোর সম্বন্ধে সচেতন হই তবেই তো আমরা হাসপাতালে আসতে পারবো। সুতরাং উপসর্গগুলোকে কোনো মতেই উপেক্ষা করা উচিত না। আর একটা কথা মনে রাখতে হবে, ব্রেন সেল যদি একবার ড্যামেজ হয়ে যায়, পার্মানেন্টলি কিন্তু ড্যামেজ, সেই ক্ষেত্রে কিন্তু নিউরোপ্লাস্টিসিটির একটা ভূমিকা রয়েছে। নিউরোপ্লাস্টিসিটি অনেক ধরনের হয়, একটা ফাংশনাল নিউরোপ্লাস্টিসিটি, স্ট্রাকচারাল নিউরোপ্লাস্টিসিটি, অনেক ধরনের সাইন্যাপ্টোজেনেসিস, বিভিন্ন রকমভাবে কিন্তু এই প্লাস্টিসিটিগুলো ডেভেলপ করে। এই যে আমাদের যে স্ট্রোকের পরে যে পুনর্বাসন বা রিহ্যাবিলিটেশন কিন্তু এই নিউরোপ্লাস্টিসিটির উপর ভিত্তি করেই গড়ে উঠেছে। সুতরাং এর সাথে যেমন ফিজিওথেরাপি দরকার, সেরকমভাবে আমাদের অকুপেশনাল থেরাপি, সোয়ালো থেরাপি, স্পিচ থেরাপি, অ্যাট দ্য সেম টাইম মিউজিক থেরাপি, এবং এর ফলে দেখা গেছে নতুন নিউরন তৈরি হতে পারে, যা ড্যামেজ ব্রেনটা যদি কার্যক্ষমতা হারিয়েও ফেলে, নতুন নিউরন ডেভেলপ করে সেই যে অপূর্ণ যে কাজটা সেটাকে পূর্ণ করতে সক্ষম হয়। সুতরাং এই নিউরোপ্লাস্টিসিটির উপর ভিত্তি করে কিন্তু নিউরোলজিটা বিশাল ভূমিকা রয়েছে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। এবং যে বিষয়টা নিয়ে আজকে আমরা শুরু করেছিলাম সেটা হচ্ছে নিউরোলজিক্যাল ডিসঅর্ডার যেগুলো রয়েছে, যেখানে হয়তো আমাদের গুরুত্ব দেওয়ার দরকার রয়েছে, তবে বয়স, সময় সব কিছুর দিকে নজর দিয়ে আমরা যে সমস্যাগুলোর দিকে আলোকপাত করার কথা সেখানে হয়তো আলোকপাত করছি না। কোন জায়গাতে সতর্ক হবেন সেই বিষয়ে কিন্তু জানালেন বিশিষ্ট নিউরোলজিস্ট ডক্টর অংশু সেন। ক্যামেরা অশোকের সাথে রিয়া রিপোর্ট, এস নিউজ।